বিয়ের ক্ষেত্রে পাত্র খুঁজতে গেলে প্রথমেই খোঁজে যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার কিনা। তার মানে তাদেরকে কৌলিন্য জিনিসগুলো মানে আমাদের পাত্র পাত্রীর খোঁজার ক্ষেত্রেও এই কৌলিন্যতা এখনো আছে। আপনার যদি শোনে উকিল, সাধারণভাবে মেয়ের বাবারা মনে করে দূর সেই কবে ক্লায়েন্ট পাবে, কবে বেতন পাবে, কত পাবে, টাকা পয়সা পাবে কি পাবে না, বিয়ে দিতে চায় না। কিন্তু যদি শোনে ইঞ্জিনিয়ার ডাক্তার তাহলে হয়ে যায়। না না, উনি যে মানে বিষয় হচ্ছে যে এই যে হিন্দুদের মধ্যে একটা বিদ্বেষ ভাব উনি তৈরি করতেছেন। ভারতের মধ্যে থাকছেন, বাংলাদেশ থেকে লাথিপুতি খেয়ে গেছেন, বাংলাদেশে থাকতে পারেন না, এই দেশে আপনার ভূমি, এই দেশে আপনার পিতৃপুরুষ এই বাংলা ভূমিতে, এখানে থাকেন না কেন? আসেন ওইভাবেই শুরু করি। যে দেখেন, আপনি মনোবাদের কথা বলেছেন যে মনোবাদ চালু হবে, সবকিছু চালু হবে। আপনি বাংলাদেশে চলে আসুন, বাংলাদেশে কোনো মনোবাদের স্থান নাই। এই দেশে মোটামুটি কোরআনের শাসন চলছে এবং বাংলাদেশের সর্বশেষ হাইকোর্টের ডিসিশন হয়েছে যে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। এবং যেহেতু কোরআন এবং হাদিস সকল মানুষের সম অধিকার নিশ্চিত করে এবং এটা হাইকোর্টের ডিসিশন, তা আপনারা যারা বাংলাদেশ থেকে গিয়েছেন এই দেশ থেকে, তারা সবাই আবার বাংলাদেশে ফিরে আসুন। কারণ বাংলাদেশে নরেন্দ্র মোদীর যে বৈষম্যের কথাটা আপনি বললেন, ওই রকম বৈষম্য বাংলাদেশে নাই এবং সকল নাগরিক সম অধিকার, সম মর্যাদা এখানে নিশ্চয়তা আমাদের সংবিধানেও আছে, কেউ নাই। আপনি বলেছেন যে বাবা সাহেব আম্বেদকর যেটা মানুষের সংবিধানের কথা বলেছেন, তাহলে মানুষের সংবিধান যদি বলে থাকে তাহলে উনি সংরক্ষণ, নিম্ন শ্রেণীর লোকদের সংরক্ষণের বিধান করেছেন কেন? তথাকথিত, আমি নিম্ন শ্রেণী বলতে চাই না, একটু শুনে নেন, তারপরে আপনি বলেন যে আপনাদের ভাষায় নিম্ন শ্রেণী কিংবা একটা বিশেষ শ্রেণীর তাদেরকে কোটা করেছেন। এমনও দেখা গেছে যে একটা ব্রাহ্মণ ছেলে অল ফার্স্ট ক্লাস, সে চাকরি পাচ্ছে না, কিন্তু একটা অল থার্ড ক্লাস ছেলেকে চাকরি দেওয়া হচ্ছে। এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অল ফার্স্ট ক্লাস অত্যন্ত মেধাবী, তার বস থাকতেছে হচ্ছে একদম থার্ড ক্লাস পাওয়া এবং তার চাইতে কম শিক্ষিত লোক বস হিসেবে থাকছে। এই যে বৈষম্য, একজন মেধার বৈষম্য করা হচ্ছে শুধুমাত্র কোটা সিস্টেম চালু করে, এবং যেটা আম্বেদকর ঢুকিয়ে দিয়েছে সেখানে মানুষকে মর্যাদা করে নাই। তথাকথিত আপনাদের মতো যেটা একটা বিশেষ শ্রেণীকে প্রায়োরিটি দিতে গিয়ে টোটাল ভারতবর্ষে একটা বৈষম্য তৈরি করেছে সে এই কোটার সিস্টেম চালু করতে গিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কথাটা বলেছেন যে বল্লাল সেনের কৌটিল্যের কথাটা বলেছেন। দেখেন, বল্লাল সেনের যদি ইতিহাসটা আপনি ভালো মতো পড়েন, আপনারা পড়েন না, সমস্যা তো এইটা। বল্লাল সেন যে সময় বৌদ্ধ শাসন ছিল, উনি পরবর্তীকালে হিন্দু শাসন যখন নিয়ে আসেন, তো নিয়ে আসার পরে উনি চিন্তা করলেন যে সমস্ত সমাজকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে হবে। উনি সেই সচ্ছল করতে গিয়ে উনি বললেন যারা তাঁতি বাড়ির মেয়ে তাঁতি বাড়ির সঙ্গে বিয়ে দেন, যাতে ওই মেয়েটা এসে তাঁত বুনাইতে পারবে এবং স্বামী যাতে বাজারে কাপড় বিক্রি করতে পারে। পাল বাড়ির মেয়ে পাল বাড়িতে বিয়ে দেন, যাতে সে হাড়ি পাতিল তৈরি করতে পারে এবং তার স্বামী যাতে বাজারে বিক্রি করতে পারে। এই যে কর্মের কথা, এবং ঠিক এখনো পর্যন্ত তাই, এই মানে এইটা এখনো চলছে। আমরা দেখছি, আমরা যারা অ্যাডভোকেট, আমাদের মধ্যে একটা সদাতি প্রীতি আছে। একজন অ্যাডভোকেট দেখলে আমাদের হৃদয় ভরে যায়। এবং দেখবেন যে বিভিন্ন উকিল পাড়া, সব উকিলটা যায় ওইখানে বাড়ি করে। ডাক্তারদের আলাদা একটা সমিতি আছে, তারা ওইখানে বাড়ি করে। প্রত্যেকের মধ্যে একটা সমতার মানে জিনিসগুলো কাজ করে। ইঞ্জিনিয়াররা নিজেদেরকে হায়ার সোসাইটির মনে করে। আমরা বিয়ের ক্ষেত্রে পাত্র খুঁজতে গেলে প্রথমেই খোঁজে যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার কিনা। তার মানে তাদেরকে কৌলিন্য জিনিসগুলো মানে আমাদের পাত্র পাত্রীর খোঁজার ক্ষেত্রেও এই কৌলিন্যতা এখনো আছে। আপনার যদি শোনে উকিল, সাধারণভাবে মেয়ের বাবারা মনে করে দূর সেই কবে ক্লায়েন্ট পাবে, কবে বেতন পাবে, কত পাবে, টাকা পয়সা পাবে কি পাবে না, বিয়ে দিতে চায় না। কিন্তু যদি শোনে ইঞ্জিনিয়ার ডাক্তার তাহলে হয়ে যায়। অর্থাৎ কৌলিন্য প্রথাটা সমাজের সর্বাবস্থায় এখনো পর্যন্ত বিদ্যমান এবং সেই জিনিসগুলো রয়ে গেছে। আপনি একটা বলছেন যে মতুয়া ধর্মের কথা বলছে যে ব্রাহ্মণ্যবাদ থেকে সরে আসছে, এটা মিথ্যা কথা। মতুয়া বরং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর নিজে, তাদের টাইটেল কিন্তু ঠাকুর ছিল না। তিনি তার শিষ্যদের বলছেন যে প্রত্যেকের নিজেদের নাম ঠাকুর লাগান, এবং ঠাকুর পরিবার হচ্ছে মৈথিলি ব্রাহ্মণ, তারা নিজেরা ব্রাহ্মণ বংশের লোক। হাসার দরকার নাই, আপনার হরিলীলামৃত পড়েন, মানে গুরুচাঁদ চরিত পড়েন, তাদের মধ্যে বলছে যে তারা হচ্ছে মৈথিলি ব্রাহ্মণ পরিবার হচ্ছে ঔরস জাত আর কি। এবং যে কারণে উনি নিজে ঠাকুর টাইটেল লাগাইছে, এবং ওই গুরুচাঁদ ঠাকুর চরিত্রের মধ্যে স্পষ্ট করে বলছে যে আপনারা প্রত্যেকেই তার শিষ্যদের নির্দেশ দিয়েছে আপনারা ঠাকুর হন, অর্থাৎ উচ্চ বর্ণ ধারণ করেন, সমতার কথা বলেন। তারপর আরেকটা যে জিনিসটা বলছে চন্ডাল কথাটা বলছেন, চন্ডালের ইতিহাসটা হচ্ছে চান্দেল্য রাজ। চান্দেল্য রাজটা হচ্ছে আজকে দিল্লিতে যে সমস্ত বড় বড় স্থাপনা, সমস্ত চান্দেল্য রাজদের তৈরি করা, সারা ভারতবর্ষে প্রায় 700 বছর। গোবিন্দদা আমি আপনাকে একটুখানি আপনাকে বিরক্ত করছি 10 সেকেন্ড। আপনার বক্তব্যে আপনি যে নরেন্দ্র মোদী বিইং এ প্রধানমন্ত্রী, এখনো ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা চালু নীতি আছে। নরেন্দ্র মোদী যে বলল যে হিন্দু ধর্মের মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে
মুসলমানদেরকে এবং ঘুষপেটিয়া মানে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তাদেরকে কংগ্রেস টাকা দেবে। নরেন্দ্র মোদীর এই বক্তৃতার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এটা আমি একটু পরে দেখে জানাচ্ছি আর কি। উনি যে কথাগুলো বলছে সেটা আমি কতগুলো উত্তর দিয়ে নেই আগে। আজকে 4 দিন ধরে চলছে। দিতে হবে না, উনি আরেকজনের কথার উত্তর দিয়েছেন। আপনার এখানে আমরা যেটা আলোচনা করছিলাম নরেন্দ্র মোদীকে নিয়ে, মোটামুটি আমরা নরেন্দ্র মোদীর কথার উত্তর দিচ্ছি আমি। নরেন্দ্র মোদী না না, উনি যে মানে বিষয় হচ্ছে যে এই যে হিন্দুদের মধ্যে একটা বিদ্বেষ ভাব উনি তৈরি করতেছেন, ভারতের মধ্যে থাকছেন, বাংলাদেশ থেকে লাথিগুতি খেয়ে গেছেন, বাংলাদেশে থাকতে পারেন না, এই দেশে আপনার ভূমি, এই দেশে আপনার পিতৃপুরুষ এই বাংলা ভূমিতে, এখানে থাকেন না কেন? আসেন। আপনারা যদি মনে করেন যে এত ভালো এই থাকেন, ওখানে মনুবাদ, ওখানে অমুকবাদ, ওই দেশে থাকতে পারবেন না, ওখানে ব্রাহ্মণবাদ, তো বাংলাদেশে আসেন না কেন? এই দেশে আসেন। এই দেশে তো আর ওই মনুবাদ নাই, এই দেশে তো আবার হাসেন কেন? এই দেশে আসেন, ফিরে আসেন, নিজের পিতৃভূমিতে আসেন। ইহুদিরা 1400 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে এসে তার নিজ ভূমিতে চলে আসছে, আপনি কেন নিজ ভূমিতে আসছেন না? তো যে কথাটা আমরা বলতে চাই আজকে বাংলাদেশের আজকে নরেন্দ্র মোদীর যে কথাটা আমি বলিনি, নরেন্দ্র মোদীর কথাটা এখন বলি। প্রথম কথা হচ্ছে যে এই ভদ্রলোকরা এই দেশের মধ্যে লাঠিগুতি খাইছে, তার পূর্বপুরুষরা এই দেশে থাকতে পারে নাই, এই দেশের তাদের সম্পত্তিগুলো এনিমি প্রপার্টি, তাদেরকে শত্রু সম্পত্তি ঘোষণা করে এই দেশ থেকে তারা এনিমি প্রপার্টি, এখনো 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টির তালিকায়। এবং এখনো পর্যন্ত গতকালও হাইকোর্টের একটা রায় হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে। তো একই সঙ্গে হিন্দু মানে অ্যাকর্ডিং টু মানে বিধিবিধান 47 সালে মানে যখন পাকিস্তান হয়েছে মানে ভারত হয়েছে, তখনটা হয়েছিল হিন্দু এবং মুসলিমের ভিত্তিতে। সেই দিনই পাকিস্তান হয়েছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ওই দিনই হওয়া উচিত ছিল এটা হিন্দু রাষ্ট্র। বরং ভারতীয়রা সেইখান থেকে অবশ্যই, কেন আপনার হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশ ভাগ, আপনার ভাগই হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আজকে মানে আম্বেদকর যে কথাটাই আপনি বিভ্রান্ত করছেন। ভারতের মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত চেষ্টা করেছে ভারত রাখার, এবং আপনি জানেন বলেছি আপনার মতো বর্ণবাদী হিন্দুদের জন্য। যখন বেঙ্গল শোনেন, যখন ইউনাইটেড বেঙ্গল হলো, প্যাক্ট হলো, যে আন্দোলন, হোসেন শহীদ সরওয়ার্দী, শরৎ বসু এবং আপনার আবুল হাসিম, তখন দুইটা ভোট হয়। শোনেন আমি বলে আপনি ভারতকে ভাগ করলেন কেন? আরে ভারত তারা সেইটার জন্য দায়ী আজকের আরএসএস এবং মুসলিম লীগ সমভাবে দায়ী। আমি তো সেই কথাই বলছি। তাহলে মানে এই যে মুসলিম রাষ্ট্র গঠনের জন্য সেই লাহোর প্রস্তাব থেকে আরম্ভ করে কারা প্রস্তাব করেছে? প্রথম মুসলিম লীগ। মুসলিম লীগের প্রথম, ভারতে তো প্রথম হিন্দু লীগ তৈরি হয়। আগে 35 সালে, শোনেন, 35 সালে রাষ্ট্র আরএসএস বলেছে ভারতের শত্রু হচ্ছে মুসলমান, খ্রিস্টান এবং নিম্নবর্ণের হিন্দুরা। আপনি সাভারকারের বই পড়েন, আপনি বাঞ্চ অফ থটস দীনদয়াল উপাধ্যায়ের বই পড়েন। দাদা, আমরা বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা অসাম্প্রদায়িক ভারত চাই, পাকিস্তান জাহান্নামে যাক। এই ঘরটা যতক্ষণ পর্যন্ত এই ঘরটার ধর্ম হচ্ছে ইসলাম হবে, তাহলে এই ঘরের মধ্যে যারা বসবাস করে তাদের রাষ্ট্রীয় ভাবে তারা মুসলমান। এটাই তো আপনি স্বীকার করলেন, মানে করে নিলেন। বিরুদ্ধে আছে কারণ আপনার মোদী হাসিনাকে সাপোর্ট দেয় কেন? তাহলে সেটা আলাদা বিষয়। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে সব দেশের মৌলবাদীরা চায়। এবং আপনি দাদা, আমি বলি গোবিন্দদা, আপনি যেভাবে সরবিন্দুদাকে বললেন লাঠি গুটা খেয়ে গেছে, এগুলো খাদ্য করা বক্তব্য। বেতন কি করতে কোনোদিন তাদের নাগরিকত্ব দেয় না। তাদের ওখানে একটা দোকানদারি করতে গেলে ওদের নামে দোকানদারি করতে হয়। আরে দাদা, মোদির এই ভাষণ সারা বিশ্ব নিন্দা করছে, আর আপনি মোদির ভাষণ দেখেননি? এইটা আমাকে বিশ্বাস করতে হবে। না, মোদির প্রতিটি ভাষণ আমরা দেখি এমন তো না। মোদির আমরা তো ভক্ত না যে মোদির মানে প্রত্যেকটি ভাষণ আমাকে দেখতে হবে, শুনতে হবে। ভক্ত না বলে আপনি একটা বার আপনার উচ্চারণে আসে নাই যে মোদি, এবং আপনি একটা বললাম, আপনি তো আমার কথা বিশ্বাস করেন। এইটার ব্যাপারে আপনার বক্তব্য কি? মোদি বলেছে যে কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দু মেয়েদের, মহিলাদের, বিবাহিত মহিলাদের কি যেন বলে, মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেবে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? না, কংগ্রেস তো এর আগে ক্ষমতায় ছিল, তারা তো আর মঙ্গলসূত্র কেড়ে নেয়নি। বাস, থ্যাংক ইউ। তার মানে মোদি ধর্মকে ইউজ করছে।
জি জি ফরাদ ভাই, মানে আমরা রাজনীতিকে আসছে ধর্ম ধর্ম নিয়ে এই দেশের শেখ হাসিনাও করছে, ধর্ম এই দেশের প্রত্যেকটি মানুষই করছে, হাইকোর্ট পর্যন্ত করছে, মানুষের মানে হাইকোর্ট পর্যন্ত করে। জনগণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ধর্মের মধ্যে কেন নিয়ে গেলাম? আমাদের ধর্ম নিয়ে তো আজকে হাইকোর্টে গতকাল ডিসিশন, মানে একটা রায়ও হয়ে গেল, আমাদের দেশেই হয়েছে, অস্বীকার করবেন কেন? কোন বেঞ্চ দাদা? আমি জাস্ট জানার জন্য, আমি মিস করছি, কোন বেঞ্চ? মানে এর আগে সুফিয়া কামাল সহ প্রায় কত 17-18 জন ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে মামলা করেছিল। হ্যাঁ, 27 বছর পরে রায় দিয়েছে না, ও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, এতে ধর্মনিরপেক্ষতার সঙ্গে কোনো দ্বন্দ্ব হয় না। আমি এই রায় তীব্র নিন্দা করি। এই রায় হচ্ছে ফরমাইশি রায়, এবং এটাই আমাদের ট্র্যাজেডি। মুক্তিযুদ্ধের চেতনা গতকাল আরেকবার হত্যা করা হলো এই ফরমাইশি রায়ের মধ্যে। আমি এই রায়ের তীব্র নিন্দা করি। অসংখ্য ধন্যবাদ।